ঊর্ধ্বতন কর্মকর্তার চাপেই এক নারী চিকিৎসককে মামলায় ফাঁসিয়েছিল র্যাব। ওই কর্মকর্তাকে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 3 মাসের মধ্যে একটি তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ আদালত। ভুক্তভোগী ওই নারী চিকিৎসক জানান, বাসা থেকে তুলে নিয়ে 5 দিন ধরে নির্যাতন করে সংস্থাটি। এরপর তার বিরুদ্ধে দেয়া হয় 3 মামলা। শিকাগো স্কুল অব প্রফেশনাল সাইকোলজির পিএইচডি গবেষক ছিলেন ডাক্তার ইশরাত আলম ঈশিতা। তিনি যুক্তরাষ্ট্রের আরও 3টি বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপও পান। করোনার কারণে যুক্তরাষ্ট্রে যেতে না পারায় পড়াশোনা করেন অনলাইনে। ঠিক তখনই 2021 সালের 28শে জুলাই বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। শুধু তাই নয়, সংস্থাটির হেডকোয়ার্টারে তাকে 5 দিন রেখে নির্যাতনের অভিযোগ করেন তিনি। তাদের কথাটাই ছিল এই পা নিয়ে যেন বাসায় ফিরতে না পারো সেই ব্যবস্থা করব। এই পায়েই তারা ওই যে এক মোটা টাইপের একটা স্টিকের মতো থাকে, যে রোডের মতো, ওটা দিয়ে বারবার আমাকে পায়ে আঘাত করছে। এরপর 1 আগস্ট তাকে নিয়ে আসা হয় গণমাধ্যমের সামনে। পরে ঈশিতার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও প্রতারণার অভিযোগে 3টি মামলা করে র্যাব। ওসমানের লিডার আলী আশরাফের নাম বলতে পারলাম, যে আমাকে বাসা থেকে নিয়ে গেছেন উনি, বা মাদক সহ ভিডিও করেছেন সিনিয়র এসপি মোহাম্মদ আক্তারুজ্জামান, বা সার্টিফিকেট সব ভুয়া বলেছেন আইটি স্পেশালিস্ট রাকিব। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 1 বছরের সাজা খেটে উচ্চ আদালতে আপিল করে ঈশিতা। 4 মাস পর রায়ে উচ্চ আদালত বলেন, কোনো এক অজানা ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। জড়িতদের 3 মাসের মধ্যে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ঈশিতাকে খালাস দেয় আদালত। দুটো মামলা হয়েছে সাথে সাথে, আর একটা মামলা হয়েছে প্রায় 13-14 ঘন্টা পরে। তো আপনি অ্যারেস্ট হইলেন, তারপরে আপনি আবার অপরাধ করে আপনাকে অ্যারেস্ট করা হলো, এটা কিভাবে সম্ভব? বিষয়টি নিয়ে তদন্ত চলায় সংস্থাটির পক্ষ থেকে কেউ কথা বলতে চায়নি। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা উঠিয়ে নেওয়ার পর আর ফেরত আসছে না, এরকম অভিযোগ আছে এবং এই ধরনের বহু অভিযোগ আছে। তো আমরা দাবি তুলেছি যে একটা কমিশন গঠন করা হোক, যে কমিশন তথ্য অনুসন্ধান করবে, তদন্ত করবে। বাকি 2 মামলার নিষ্পত্তি না হয় দেশের বাইরে পড়তে যেতে পারছেন না এই চিকিৎসক। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের পাঁচবাড়ি এলাকায় বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত আরও 15 জন। এই বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গেছে কিনা, আর যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা, কোথায় আছেন তারা? 5 জন মারা গেছে। আসলে যারা আহত হয়েছে তাদেরকে এখন এই মুহূর্তে আছে তারা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা যখন নিউজ পাঠিয়েছিলাম তখন আমাদের কাছে খবর ছিল যে 4 জন মারা গিয়েছে। এইমাত্র যেটি খবর আসলো, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা গেছে। তো মৃত্যুর সংখ্যা 4 থেকে বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে গত 2 দিন থেকে কিন্তু এখানে মোট 3টি অ্যাক্সিডেন্ট হয়েছে। 3টি অ্যাক্সিডেন্টে ইতিপূর্বে কিন্তু আরো 2 জন মারা গিয়েছে। তো সব মিলে গত 3 দিনে এখানে কিন্তু আরো 3টি অ্যাক্সিডেন্ট হলো। এই 3টি দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মোট হচ্ছে আপনার 7 জন মারা যাওয়ার আমরা এখানে খবর পেলাম। আমি এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বললাম যে এখানে আসলে এত দুর্ঘটনা কেন ঘটতেছে। তারা বলতেছে যে এখানে গত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই দুর্ঘটনাগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনার এই সকালের সময়ে কিন্তু হচ্ছে। সকালের সময়ে চালকরা কিছুটা ঘুমন্ত অবস্থায় থাকে, আপনার বেপরোয়াভাবে গাড়ি চালায়। রাস্তা অনেকটা ফাঁকা থাকলেও বিশেষ করে আপনার এই যারা ট্রাক আছে এবং যারা বাসের চালক আছে তারা কিন্তু অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে এবং বেপরোয়া গতি সেই সঙ্গে কিন্তু বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকার কারণে কিন্তু এখানে কিন্তু এই পরপর 3 দিনে কিন্তু আসলে 3টি দুর্ঘটনায় কিন্তু আপনার 7 জনের এখানে প্রাণহানির যে ঘটনাগুলো ঘটলো। এখানে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার পুলিশ এবং ফায়ার সার্ভিস এসেছে এবং এই মুহূর্তে কিন্তু আপনার যে নাবিল পরিবহনের যে বাসটি এখানে দুর্ঘটনা পতিত হয়েছিল, নাবিল পরিবহনের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রাক, এই দুটো দুর্ঘটনা যে ঘটেছিল, নাবিল পরিবহনের বাসটিকে কিন্তু পুলিশ রাখি করে নিয়ে গেছে। দিনাজপুর থেকে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহতের খবর জানতে পেরেছি এই মুহূর্তে। সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM আলমগীর। এর আগে পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কারে করে ঘুরতে বেরিয়েছিলেন একই গ্রামের 7 জন। ঘোরাঘুরি শেষে রাত 9টার দিকে আজমপুর গ্রামে ফিরছিলেন তারা। পথে পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিল এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ব্রেক ফেল করে এক ডোবাতে পড়ে যায়। গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়ি দুমড়ে মুচড়ে হয়ে যায়। নিয়ন্ত্রণের খাতে পড়ে গেছে। তখনই তারা এই গাড়ি সার্চ করতে থাকে এবং সার্চ করে দেখে যে কিছু লোক আটকা আছে, তাদেরকে উদ্ধার করে দেখতে পায় যে 3জন ডেড বডি আর 4জন লোককে আমরা জীবিত উদ্ধার করি। তার মধ্যে 2জন অচেতন অবস্থায় আছে, তাদেরকে আমরা মেডিকেলে আমাদের অ্যাম্বুলেন্স যোগে হস্তান্তর করি আর কি। নিহতদের বয়স 14 থেকে 27 বছরের মধ্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী খায়রুল ইসলামের কাছ থেকে। খায়রুল, নিহতদের মরদেহ এখন কোথায় রাখা হয়েছে এবং কতক্ষণ নাগাদ এটি হস্তান্তর করা হতে পারে এবং আহত 2জনের সর্বশেষ শারীরিক অবস্থা কেমন? আসলে গত রাতে কিন্তু নিহত হওয়ার পরেই 5 জন নিহত হওয়ার পরে কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি ঠিক এই মুহূর্তেই নিহতদের পরিবারের কাছে আসলে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এই গ্রামে আসলে এই গ্রামেরই চারটি যুবক কিন্তু এই গ্রামেরই এবং পার্শ্ববর্তী বাঘল নামক স্থানে আরেকটি যুবক, এই সব মিলে 5 জন যে নিহত হয়েছে তাদের লাশ কিন্তু পুলিশ হস্তান্তর করেছেন। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি যে 2 জন যে আহত হয়েছিলেন গুরুতর আহত, তাদেরকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে কিন্তু রাজশাহীতে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার আজমপুর যে গ্রামে আমি এখন অবস্থান করছি, এই গ্রামেরই রেজাউল করিমের ছেলে জিহাদ, কবির ওরফে আনোয়ারের ছেলে মাইক্রোবাস চালক বিজয়, পাশাপাশি রয়েছেন ইলিয়াস আলীর ছেলে শিশির এবং মাসুদ হোসেনের ছেলে সিফাত এবং পার্শ্ববর্তী গ্রামের ভারুমারি গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে শাওন। আসলে এরা আসলে 14 থেকে 15 বছর 14, 15, 16 এবং 27 বছরের মধ্যে আসলে এই যুবকগুলো গত বিকেলে তারা বাস যোগে ঈশ্বরদীতে বেড়াতে গিয়েছিলেন এবং ফেরার পথে রাত 9টার দিকে ঈশ্বরদী চিনির বেলের সামনে আসলে একটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে কিন্তু 3 জন নিহত হন এবং এদের মধ্যে 4 জন গুরুতর অবস্থা, তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে 2 জনের মৃত্যু হয়, বাকি 2 জন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ছিল আমার কাছে আসলে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। কোটা বাতিলের দাবিতে আগামী রোববার সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করবেন শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড় সহ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরুদ্ধ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার, কিন্তু গত 5 জুন হাইকোর্টের রায়ে সে পদ্ধতি পুনর্বহাল হয়। এই রায়ের বিপক্ষে বৃহস্পতিবার আপিল শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিকে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে শাহবাগ মোড় 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 56% যে কোটা, এই কোটাটা যেন না থাকে, এরকমটাই আমাদের আন্দোলনের মূল বক্তব্য। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করেন, আর বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 24-এ এসে আমি কোটা প্রথা কোনোভাবেই যৌক্তিক মনে করি না। আমাদের দাবি হচ্ছে যেন অতি দ্রুততার সহিত এই হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করে ছাত্র সমাজের অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনও অবরোধ করেন। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন্তত 5 কিলোমিটার যানজট তৈরি হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন আগামী রোববার সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করবেন তারা। নির্বাহী বিভাগের ইচ্ছাকৃত প্রহসন এবং কোর্টের দীর্ঘসূত্রিতার মধ্যে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে। শনিবার বিকেলে সব বিশ্ববিদ্যালয়ে হবে বিক্ষোভ মিছিল। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। এমনকি পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার আগে আপিল শুনানি করতে নারাজ দেশের সর্বোচ্চ আদালত। ফলে এখনও বহাল রয়েছে সরকারি চাকুরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষকে আবারও নিয়মিত আপিলের নির্দেশ আপিল বিভাগের। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির এজলাসের দিকেই যেন ছিল সবার নজর। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকছে নাকি বাতিল হচ্ছে, সেই প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব ছিল উভয় পক্ষ। কিন্তু এ বিষয়ে শুনানির শুরুতেই মুক্তিযোদ্ধা কোটার পক্ষের এক আইনজীবী তাদের জ্যেষ্ঠ অন্য আইনজীবী দেশে না থাকায় শুনানির জন্য সময় চান। সাথে সাথে অ্যাটর্নি জেনারেল কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে তখনই শুনানির জন্য অনুরোধ করেন, কিন্তু তাতে সাড়া দেননি 6 বিচারপতির আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল সাহেব তার আর্জেন্সির কথা বলে আসলে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সমস্যা হচ্ছে, আবার অপরদিকে বাহিরে আন্দোলন চলছে। কোর্ট মন্তব্য করলেন বলে বাহিরের আন্দোলনের আলোকে তার এখানে অর্ডার হবে না বা রায় হবে না, এটা কেন হচ্ছে, এটা কারা করতেছে? তখন অ্যাটর্নি জেনারেল বলে না, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, স্টুডেন্টরা এটা করতেছে। এ সময় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর আবারও আপিল করার নির্দেশ দেয় আদালত। আইটেম 8 হিসেবে এটা ছিল। ইতিপূর্বে চেম্বার জজে সেখানে কোনো স্টে ছিল না, যে মুক্তিযোদ্ধা কোটা যে 30% সেটা বহাল ছিল এবং এটা বহালই থাকবে যে পর্যন্ত ফাইনাল শুনানি না হবে। গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে এখনও পানিবন্দী 15 লাখ মানুষ। যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরে নতুন করে প্লাবিত হয়েছে আরও নিচু এলাকা। 3 উপজেলার 16টি ইউনিয়নে এখনও পানিবন্দী অন্তত 35,000। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে 25টি শিক্ষা প্রতিষ্ঠান। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 25টি গ্রামের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে আছে অন্তত 20,000 মানুষ। এদিকে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের জালালপুর ইউনিয়নে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে সিলেট ও জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে আজকে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পানি কি কমতে শুরু করেছে কিনা? আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? আর পূর্বাভাসে কি বলা হয়েছে? দেখুন, প্রথমেই একটি তথ্য জানাই, সেটি হলো সিলেট আবহাওয়া অফিস যে তথ্যটি আমাদেরকে দিয়েছে। গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেটে কিন্তু মাত্র 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায়, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কম থাকায় কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটি অনেকটাই কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। এরপরও সিলেট জেলা প্রশাসনের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো যে এখন পর্যন্ত কিন্তু সিলেটের 13টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 6.5 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের যে এলাকাটি রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু আসলে এক ধরনের জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, নগরীর যারা বাসিন্দারা রয়েছেন, তারা যে বিষয়টি বলছেন এটি কিন্তু বন্যার কারণে এ ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে না, এটি মূলত আসলে দুর্বল ড্রেনেজ সিস্টেম, পাশাপাশি অপরিকল্পিত উন্নয়নের কারণেই কিন্তু আসলে নগরবাসীরা এভাবে জলাবদ্ধ হয়ে পড়ছেন বলে তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি উপজেলা পর্যায়ের পানিবন্দী যারা মানুষ রয়েছেন তাদের কথা যদি একটু বলি, তাহলে আপনি জানেন যে গত 2 দফা বন্যার যে ধকল সেটি কিন্তু কাটিয়ে ওঠার আগেই সিলেটবাসী কিন্তু আবারও 3য় দফায় কিন্তু বন্যায় আক্রান্ত হলো এবং যারা আসলে বন্যায় 2 দফা আক্রান্ত হয়েছিলেন
তারা কিন্তু আসলে তাদের জিনিসপত্র কিংবা তাদের ক্ষতি পুষিয়ে ওঠার একটি প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু সেই প্রক্রিয়াটি আসলে শেষ করার আগেই কিন্তু তারা তৃতীয়বারের মতো আবার বন্যায় কবলিত হলেন। তো সব কিছু মিলিয়ে আসলে মানুষের ভোগান্তি এখন চরম পর্যায়ে, এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে সব ধরনের ত্রাণ সহায়তা সহ অন্যান্য কার্যক্রম কিন্তু পরিচালনা করা হয়। রানা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি জামালপুরে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন আরও নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে, সেখানে অন্তত 50,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। সবশেষ কি তথ্য আছে, আর পানিবন্দী এলাকায় যথাযথ সহায়তা পাচ্ছেন কিনা? দেখুন, আসলে সকাল 6টায় কিন্তু যমুনা নদীর পানির বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সকাল 9টার দিকে যে শেষ তথ্য সেটা অনুযায়ী 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে। তো আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গতকালকের তুলনায় আজকে পানি বৃদ্ধির হার কিছুটা কম, তো পানি আরো 2 দিন বাড়বে। তো এভাবে যদি পানি বৃদ্ধি হতে থাকে তাহলে 120 থেকে 140 সেন্টিমিটার পর্যন্ত বিপদসীমা অতিক্রম করতে পারে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় 8টি ইউনিয়ন, দেওয়ানগঞ্জ উপজেলায় 8টি ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলায় 2টি ইউনিয়ন, মোট 18টি ইউনিয়ন কিন্তু এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। সেখানকার 7,000 পরিবারের প্রায় 35,000 মানুষ কিন্তু পানিবন্দী আছে। তো স্থানীয়রা যেটি বলছেন যে এত কম সময়ের মধ্যে এত দ্রুত পানি বৃদ্ধি তারা কখনো দেখেনি। তো স্থানীয়দের যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে যে দ্রুত পানি লোকালয়ে প্রবেশ করায় আসলে তারা তাদের যে প্রয়োজনীয় আসবাবপত্র, জিনিসপত্র, তারপর বস্ত্র সহ এসব না আনতে পারায় কোনো মতে গবাদি পশু নিয়ে তারা উঁচু জায়গায় স্থান নিয়েছেন। তো আমার কাছে জেলা প্রশাসকের সাথে আজকে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে 7 উপজেলার জন্য 300 মেট্রিক টন চাল এবং 3,400 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। তারা আসলে পুরো জেলার তথ্য নিয়ে, যেহেতু মাত্র 3 উপজেলা আসলে বন্যা কবলিত, তাহলে 3 উপজেলায় যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের মাঝে এসব ত্রাণ বিতরণ করবেন। দেওয়ানগঞ্জে 6টি আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে, তার মধ্যে দেওয়ানগঞ্জ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক বাসিন্দা আশ্রয় নিয়েছেন, সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে। আর আমি গতকাল এবং আজকে বন্যা এলাকা ঘুরে আসলে স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখিনি। তো সব মিলিয়ে দেখা যায় যে আসলে হঠাৎ করে এত পানি বৃদ্ধি পাওয়া স্থানীয়রা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। তাছাড়া বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সিলেট এবং জামালপুর থেকে আমাদের সহকর্মীরা। বর্ষাকালে ঝড় বৃষ্টিতে পল্লী বিদ্যুতের বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয় হরহামেশা। এতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে গ্রামাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন শতভাগ বিদ্যুতায়ন দুর্বল অবকাঠামোতে চাপ বাড়িয়েছে, তাই বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে বিশেষ বরাদ্দের পরামর্শ তাদের। যদিও প্রতিমন্ত্রীর দাবি প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ভোগান্তি থাকবেই। দেশের 462টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। 85,000-এর বেশি গ্রামে বিদ্যুৎ বিতরণে লাইন নির্মিত হয়েছে 5,37,000 কিলোমিটার। গ্রাহক আছে 3.5 কোটির বেশি। কিন্তু এই বড় ভোক্তা শ্রেণীর বিদ্যুৎ সেবার অভিজ্ঞতা সবচেয়ে খারাপ। উৎপাদন ঘাটতিতে তারাই লোডশেডিংয়ের কবলে পড়ে বেশি, আবার বর্ষাকালে হালকা ঝড় বৃষ্টি কিংবা বন্যায় বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। ঝড় বৃষ্টি হয় তাহলে খাম্বা সহ পড়ে যায়, সেই খাম্বাগুলো ঠিক করার জন্য পল্লী বিদ্যুতের 3-4 দিন হলেও ঠিক করে নাই। বন্যাতে তার পরি গেছে গা, থাম্বা পরি গেছে গা, এলে ঝামেলা কারেন্ট আসে না। তার ছিঁড়ে গেলে, ডালপালা পড়লে, ট্রান্সমিটার বাস্ট হলে আমরা যদি অভিযোগ দিই, এটার জন্য আমাদেরকে অনেক ভোগান্তির মধ্যে ফেলায়। পল্লী বিদ্যুতের মাধ্যমে 10,000 মেগাওয়াট বিতরণ হলেও সিস্টেম লস হয় 9% মতো। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরেই তাদের অবকাঠামো দুর্বল। দ্রুত ত্রুটি শনাক্তে প্রযুক্তির ব্যবহার, টেকসই পুল স্থাপন ও লাইন সংস্কারে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ তাদের। আরো বেশি টাকা বরাদ্দ করা ছাড়া আর কিছুই নেই, কারণ এখানে আমাদেরকে এইসব লাইনগুলোকে উন্নয়ন করতে হবে। আমরা দেখেছি যে খুব নিম্নমান বলবো না, আমি বলবো যে যেসব জিনিস দিয়ে করার কথা না ওগুলা দিয়েই অনেক সময় এই কনস্ট্রাকশন গুলা করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন লাইনের ওপর গাছ পড়ে ও বন্যায় প্রতি বছরই বড় অঙ্কের ক্ষতি হচ্ছে।
তবে পল্লী বিদ্যুতের কর্মীরা গ্রাহক সেবায় সচেষ্ট। সাবস্টেশনে যে বন্যার মধ্যে সিলেটে পানি উঠে গেছে, আবার এগুলিকে মেরামত করতে হবে। এই যে একটা ন্যাচারাল ক্যালামিটির মধ্যে আমাদের থাকতে হয় প্রতি বছর এই সময়টায়, এটা আমাদেরকে বিয়ার করে নিতে হবে। কিছুটা সমস্যা দেখা দিবে। 2028 সালের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আশাবাদী পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সংস্থাটি জানায় বিতরণ লাইন আধুনিকায়নে চলছে একাধিক প্রকল্প। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খুচরা বাজারে 100 টাকা ছাড়িয়েছে পেঁয়াজের দাম। 2 সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। যাত্রাবাড়ি, খিলগাঁও, কারওয়ান বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। ভোক্তাদের অভিযোগ, 2-3 দিন পর পরই দাম বাড়ছে পণ্যটির, ফলে অসহনীয় হয়ে পড়ছে জনজীবন। এ সময় বাজারে সরকারের নজরদারি বাড়ানোর কথা জানান তারা। এদিকে পাইকারি ব্যবসায়ীরা জানায়, ভারত থেকে 4-5 মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, ফলে সরবরাহ কম ছিল। পরে আবার ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও এর ওপর 40% শুল্ক আরোপ করে। এতেই দেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। মহল্লা পর্যায়ে মহল্লায় একটু বেশি বিদায়িত এই অফিস টাইমের গ্যাপে এখান থেকে আবার এটা নিচ্ছি। এখন বাজারের যে অবস্থাটা, সাধারণ মানুষ যে কতটা খারাপ অবস্থা আছে, এটা রাজনীতিবিদদের দায়িত্বে যারা আছে তাদের কথা এবং সাধারণ মানুষের জীবনে এটা আসলেই মিলে না। কারণ বাজারে 100 বছর যদি মহল্লা নেই 100 টাকার উপরে কিন্তু মহল্লা থেকে যারা বাজার জানে। আগে মহল্লা আমরা বেচি 80 টাকা, মহল্লা বেচি 100 টাকা। এখন দাম বাড়ছে, আমরাও বাড়ায় বেচলে মহল্লা আরও বেশি বেচবো। এখন ওই সময়ে তো এই পেঁয়াজটা ঘাটতি বেশি হয়েছে, তো এখন যেহেতু এটা একটু শর্ট দেখাবে, একটু শর্ট হবে, ওই শর্টের কারণে একটু আমরা এখন আমদানি কম হইতেছে, এই কারণে দামটা বাড়তেছে। থ্যাংক ইউ। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে ঢাকা, বগুড়া ও কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকের বাজার পরিস্থিতি কি দেখছেন? আলু এবং পেঁয়াজের দাম কেমন দেখছেন? আসলে যদি বলতে হয় যে বাজার পরিস্থিতি কেমন, সেক্ষেত্রে আসলে বাজার পরিস্থিতি মানুষের জন্য একেবারে অস্বস্তিদায়ক বলা যায়। এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছে, যেহেতু একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া, সকালে বৃষ্টি হয়েছে, এই জন্য ক্রেতা সমাগম কিছুটা উপস্থিতি কম, তবে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। আমি এই মুহূর্তে চিত্র যদি দেখাই, যেমনটা আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখছিলেন যে পেঁয়াজের দাম, শুধুমাত্র যে পেঁয়াজের দাম তা না, বেশিরভাগ নিত্যপণ্যের দামই কিন্তু চড়া। আমি যদি প্রথম থেকে বলা হয় সবজির দাম, এখানে কিন্তু আজকে গত কয়েকদিনের তুলনায়, অর্থাৎ বলা হয় যে গত সপ্তাহের তুলনায় আজকে সবজির দাম কিন্তু বেশ খানিকটা চড়া। এখানে আসলে বৃষ্টির কারণে উৎপাদন কম, মাঠে ফসলের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ধরনের কথায় বা অজুহাতে কিন্তু সবজির দামটা বেড়েছে। আমি যদি আরো নির্দিষ্ট করে বলি, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, আর পাড়া মহল্লার খুচরা দোকানে সেটা বিক্রি হচ্ছে 250 টাকা। আসলে এখানে দামটা কেন বাড়তে, এবং যে গত সপ্তাহে যে বেগুন বিক্রি হচ্ছিল 60 টাকা কেজি ধরে, আজকে কিন্তু সেগুলো একদম 100 টাকা, পটলের কেজি 60 থেকে 70 টাকা। এই দামটা বাড়তি দামের জন্য আসলে বৃষ্টিকে দুষছেন ব্যবসায়ীরা। তবে এখানে যারা ক্রেতা সাধারণ, তারা বলছে আসলে যে কোনো, শুধুমাত্র যে আবহাওয়ার অজুহাত তা না, যে কোনো বিষয়কে তারা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে বাড়তি মুনাফা করে বলে ভোক্তা সাধারণের অভিযোগ। এখানে তারা সঠিক তদারকি দাবি জানিয়েছে। এর পাশাপাশি পেঁয়াজের বিষয়টি কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা প্রতি কেজি, আলুর কেজি 60 টাকা, এবং বেশিরভাগ পণ্যের দামই যে স্বস্তিতে নাই, সে বাজারে আসলে মানুষের যে দৈনন্দিন যে হিসাব, সেটার সাথে আসলে তাল মেলাতে অনেক বেশি কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা যদি বলা হয় যে গত সপ্তাহে এবং 2 দিন আগেও ডিমের বাজার নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছিল। তাদের অভিযানের ভয়ে দোকানও বন্ধ হয়ে গেছিল এবং বেশ কিছু দোকান তারা কারসাজির অভিযোগে জরিমানা করেছিল। কিন্তু অভিযান, জরিমানা তারপরেও কিন্তু থেমে নেই এই বাড়তি দাম বৃদ্ধির প্রবণতাটা। এর পাশাপাশি মাছের দাম যদি বলা হয়, সেক্ষেত্রে সস্তা মাছ হিসেবে পরিচিত তেলাপিয়া, পাঙ্গাস, যেগুলো কিন্তু আগে 200 টাকা কেজি দরে বিক্রি হতো, আজকে কিন্তু সেটা 250 থেকে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস আগের মতো 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা হয় যে কোন পণ্যের দাম কমেছে, সেটাই এখন সবচেয়ে দেখার বিষয়। তবে বেশিরভাগ নিত্যপণ্যের দামই কিন্তু চড়া। এমন পরিস্থিতিতে আসলে প্রতিনিয়ত মানুষের যে আয় না বাড়লেও যে নিত্যপণ্যের দাম বাড়ছে, সেই বিষয়ে সরকারের আরও কঠোর নজরদারির দাবি এখানে যারা ভোক্তা সাধারণ। তবে এখন পর্যন্ত আমরা বাজারে এখন পর্যন্ত
তদারকি এখন পর্যন্ত দেখি না। মূলত এই ছিল রাজধানী কাঁচা বাজার থেকে সবশেষ। শাহিদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জোজেফ হোসেন। জোজেফ, আমরা রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে শুনছিলাম। বগুড়াতে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানে পেঁয়াজের ঊর্ধ্বগতির খবর আমরা পেয়েছি, সেখানে কি পেঁয়াজের বাজার দর কেমন দেখছেন, আর অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেগুলোর কি অবস্থা? আসলে পেঁয়াজ থেকে শুরু করে আলু এবং প্রত্যেকটি সবজির দাম কিন্তু এখন প্রায় 100-র কাছাকাছি। আপনাকে যদি বলি যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল গেল 2 দিন আগেও 85 থেকে 90 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আজকে বাজারে 105 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু বিক্রি হচ্ছে 65 টাকায়। আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু আপনার বিক্রি হচ্ছে 110 এরকম ভাবে বিক্রি হচ্ছে। তো এই বিষয়টি কিন্তু আসলে ব্যবসায়ীদের সাথে যখন আমরা কথা বললাম, তারা যেটা জানিয়েছেন যে বৃষ্টির কারণে কিন্তু মূলত এই আমদানি কম হওয়ার কারণে কিন্তু এই দামটি বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর আরেকটি বিষয় যেটি পেঁয়াজের ক্ষেত্রে তারা বলেছেন যে পেঁয়াজের যে বিষয়টি, পেঁয়াজ কিন্তু আমদানি ভারত থেকে বন্ধ থাকার কারণে এখনো পর্যন্ত সেই পরিমাণ পেঁয়াজ না থাকায় এই কারণে দামটি বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছে, আমি আসলে ভোক্তা এবং ক্রেতাদের সাথে কথা বলেছিলাম যে আওয়ামী লীগের যে নির্বাচন ইশতেহারের প্রথম বিষয়টি কিন্তু ছিল যে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নিয়ে আসা। সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত ক্রেতারা দাবি করেছেন যে তাদের যে নির্বাচন ইশতেহার সেটি কিন্তু প্রথম যে বিষয়টি সেটি কিন্তু তারা এখনো পূরণ করতে পারছেন না। এই ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পুলিশ, ভোক্তা অধিকার প্রত্যেকটি টিম কিন্তু প্রতিনিয়ত তাদের যে অভিযান পরিচালনা করছিলেন সেটা কিন্তু তারা এখনো করে যাচ্ছেন, কিন্তু বাজার কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আপনাকে একটু বিষয় জানার গেছি, গত সপ্তাহে কিন্তু ভোক্তা অধিকারের যে মহাপরিচালক রয়েছেন উনি কিন্তু বগুড়া বাজার পরিদর্শন করেছেন এবং উনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আসলে ডলার সংকটের কারণে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি সেটি কিন্তু ওই ঈদের আগে বেড়ে যাওয়ার কারণে এখনো পর্যন্ত কিন্তু হঠাৎ করে দাম কমে আসায় উনি একটু প্রশ্ন রেখেছিলেন যে সেই সময় যদি দাম বেড়ে যায় তাহলে এই সময় দাম কমে আসলো কেন যদি ডলার সংকটই হয়। জোজেফ, আপনিও আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের বাজার পরিস্থিতি জানতে। যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জের বাজার পরিস্থিতি আজকে কেমন দেখছেন, আর ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? দেখুন, কিশোরগঞ্জের বাজার পরিস্থিতি আমি প্রথম যদি পেঁয়াজের কথা বলি, যে পেঁয়াজ 2 দিন আগেও 80 থেকে 85 টাকায় বিক্রি হয়েছে, সেটা ইতিমধ্যে সেঞ্চুরি হয়ে গেছে। আর আমি যেখানে এখন দাঁড়িয়েছি সেটা কাচারি বাজার, জেলা শহরের একেবারে মাঝামাঝি। এখানে আবার সেঞ্চুরি থেকে তারা কিছুটা নিচে নেমে এসেছেন, 95 টাকায় পেঁয়াজ বিক্রি করছেন। আর ব্রয়লার মুরগি কিছুটা সাধারণ যে ক্রেতা তাদের মানে সাধ্যের মধ্যে রয়েছে, 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। আর যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 280 থেকে 300 টাকায়। আমি যদি আপনাকে একটু মানে বিষয়টা মানে বলি আর কি, তো এই ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালিতে, আলু বিক্রি হচ্ছে একেবারে প্রকার ভেদে। আমি যদি আপনাকে বলি যে বিভিন্ন ধরনের আলু আছে, সেটা 60 থেকে 80 টাকায়। কাঁচামরিচ সেই 240 টাকায় বিক্রি হচ্ছে এখনো। পটল বিক্রি হচ্ছে 40 টাকায়, ঢেঁড়স 50 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, চিচিঙ্গা 70 টাকা, ঝিঙ্গা 80 টাকা, কাঁকরোল 70 টাকায় বিক্রি হচ্ছে, শসা 50 টাকায়। তবে সবচেয়ে কম দাম যে কিশোরগঞ্জের বাজারে সেটা হলো লেবু 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে একটা বিষয় বলি, এখানে আমি কথা বলেছি যারা এখানে ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে আসলে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে তারা কিন্তু এই পণ্যগুলি আনতে পারেন না। কৃষকরা আসলে মানে অনেক কম দাম পায়, মধ্যস্বত্বভোগী। আমরা বারবার যে বিষয়টা শুধু বলতেই থাকি, মধ্যস্বত্বভোগী। ওই জায়গায় আসলে ভ্রাম্যমাণ আদালত যারা ভোক্তা অধিকারের দায়িত্বে রয়েছেন, যারা দেখবেন, তারা আসলে ভালোভাবে তদারকিটা করেন না, এরকম অভিযোগ কিন্তু মানে করছেন মানে ক্রেতারা। আবার অনেক দোকানিরা করছেন, কারণ তারা নিজেরাও কিন্তু এক সময় ক্রেতা, কারণ তাদের সংসার আছে, তারাও কিন্তু কিনেন।
সব মিলিয়ে আসলে আমি যদি আপনাকে বলি কিশোরগঞ্জে এই যে আমি দামগুলি বললাম এভাবেই চলছে। পেঁয়াজ মানে একবারে সেঞ্চুরিতে আছে। শুধুমাত্র মুরগির দাম সহনশীল, ব্রয়লার মুরগি 150 থেকে 160 আর লেবু 30 টাকা। আর এই যে কাঁচা বাজার সবজিতে আসলে একটা নাবিশ্বাস উঠে গেছে যারা সাধারণ ক্রেতারা রয়েছেন, নিম্ন আয়ের মানুষের। বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা, বগুড়া এবং কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টিকিটের দাম 5 গুণ বাড়ায় জাতীয় উদ্ভিদ উদ্যানের দর্শনার্থীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী ও নিয়মিত ভ্রমণ পিপাসুরা। 20 টাকার টিকিট 100 টাকা না করে দাম পুনর্মূল্যায়নের দাবি তাদের। মিরপুরের বাসিন্দা শৌখিন ফটোগ্রাফার মাসুদ আল আজাদ বন্ধুদের নিয়ে এসেছেন জাতীয় উদ্ভিদ উদ্যানে। এই শিক্ষার্থী জানালেন, দৃষ্টিনন্দন ও দুর্লভ উদ্ভিদের এই উদ্যানে এখন নিয়মিত বেড়াতে আসা কষ্টকর হবে। ফুলের গাছের বা অনেক পাখি পাওয়া যায়, সেগুলো ফটোগ্রাফি মাঝে সাঝে করে আমি প্রায়ই আসি। তো সেখানে 20 টাকার টিকিট বেড়ে হঠাৎ করে 5 গুণ হয়ে 100 টাকা হয়েছে, এটা আমার জন্য একটু কষ্টকর এবং প্রায় আসা তো আমার পক্ষে আর সম্ভবই না। 20 টাকার টিকিটের দাম 1 লাফে 100 টাকা করায় স্থানীয় বাসিন্দা সহ দূর দূরান্তের দর্শনার্থীরাও জানালেন তাদের প্রতিক্রিয়া। ঢাকা শহরে ঘোরার জায়গা কম, আমরা ঘুরতে আসছি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের 20 টাকার টিকিট 100 টাকা দিয়ে আমাদেরকে করতে হইতেছে। আগে 20 টাকা ছিল, সেটা এখন 50 টাকা দাঁড়িয়েছে। আমি অবশ্য এসে প্রথমে ভাবছি টিকিটটা সংগ্রহ করব না। উদ্যানের ইজারাদার প্রতিষ্ঠান জানিয়েছে, প্রতিদিন গড়ে 2500 দর্শনার্থীর উপস্থিতি থাকলেও টিকিটের দাম বাড়ায় দর্শনার্থী নেমে এসেছে অর্ধেকে। প্রতিদিন 2500-2600 লোক হয়। আজকে বৃষ্টির কারণে আবার টিকিটটার বাড়ানোর কারণে দুইটা মিলে আর কি একটু লোকজন কম। এদিকে সচিবালয়ের নিজ দপ্তরে পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, এভাবে টিকিটের দাম বাড়ানো ঠিক হয়নি, দাম পুনর্মূল্যায়নের আশ্বাস দেন তিনি। এটাকে বাণিজ্যিকভাবে দেখা উচিত না, এটার আলাদা একটা ভ্যালু আছে, মানে গাছপালা, পরিবেশ, পরিবাররা সেখানে যাবে। তো সেটা আমি জানি না কতটুকু সম্ভব হবে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার পুনর্বিবেচনার দরকার আছে। গবেষণা, শিক্ষা ও উদ্ভিদের জিনপুল সংরক্ষণের উদ্দেশ্যে 208 একর জমিতে 1962 সালে মিরপুরে স্থাপন করা হয় জাতীয় উদ্ভিদ উদ্যান। দুর্লভ প্রজাতির উদ্ভিদ, বৈচিত্র্যময় পাখপাখালি সহ জীববৈচিত্র্যের এক অপার ভূমি এই উদ্যান। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনজীবীর বিরুদ্ধে আদালতের এক কর্মচারীর করা মামলার জেরে অস্থিরতা বিরাজ করছে জয়পুরহাটের আদালত পাড়ায়। এ ঘটনার পর আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বিচার কাজে। প্রায় 2 সপ্তাহ ধরে এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। গত 3 জুন জয়পুরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত 2-এর বেঞ্চের সহকারী নায়েম হোসেনের কাছে আইনজীবী সাক্ষ্য চৌধুরীর সহকারী আইনজীবী একটি মামলার নথির ফটোকপি চান। জাবেদা নকল ছাড়া কোনো কপি দেওয়া যাবে না জানালে নাইমকে মারধর করেন ওই আইনজীবী। এই বিষয়ে আদালতে মামলা করেন নাইম। কোনো মামলার ফটোকপি দেওয়া নিষেধ থাকায় এবং আমার অফিস কর্তৃপক্ষের নিষেধ থাকায় আমি উক্ত মামলার ফটোকপি দিতে দ্বিধাবোধ করি এবং নিষেধ করি। তৎক্ষণাৎ গোলাম আল মোর্শেদ সাক্ষ্য চৌধুরী এবং প্রিয়ম নামক ব্যক্তি আমার উপর নির্মম অত্যাচার এবং নির্যাতন শুরু করে, শারীরিক নির্যাতন শুরু করে। আইনজীবী সাক্ষ্য চৌধুরীর দাবি, কথা কাটাকাটির জেরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে মাত্র। এই ঘটনায় মামলা অপ্রত্যাশিত। সে বেঞ্চ সহকারী আমাকে ধাক্কা মারতে মারতে এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে আমিও নিজে আত্মরক্ষার্থে তাকে ধাক্কা দিই। মামলাটি তুলে নেওয়া সহ নাইমকে প্রত্যাহারের জন্য আবেদন করেন আইনজীবী সমিতি। তা গ্রহণ না করায় আদালত বর্জন শুরু করেন আইনজীবীরা। তাকে সময় দেওয়া হয়েছিল 7 কার্য দিবসের মধ্যে এই মামলাটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে কোর্ট বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কারণে আমরা 24/6/2024 তারিখ থেকে আমাদের এই জেলা ও দায়রা জজ মহোদয়ের অফিস আপনার কোর্ট বর্জন চলছে। আদালতের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, একজন বেঞ্চ সহকারী ও আইনজীবীর মধ্যে এই ধরনের ঘটনা দুঃখজনক। আর আদালত বর্জন করে বিচার প্রার্থীদের দুর্ভোগে ফেলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উকিল সাহেব, তারপর মোহরার সংশ্লিষ্ট বিচার প্রার্থীদের নিয়ে আমাদের চাকরি, তারা যদি এরকম হুমকি প্রদর্শন করেন তাহলে আমরা নিরাপত্তা অভাব বোধ করছি। আদালতে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দখলের মুখে গাজী কালু চম্পাবতীর স্মৃতি বিজড়িত দিঘি ও রাজপ্রাসাদ। জলমহল হিসেবে দিঘিটি লিজ নিয়ে ভোগ দখল করছে একটি চক্র। ঝিনাইদহের 12 বাজার এলাকার স্থানীয় ও জনপ্রতিনিধিদের অভিযোগ, প্রায় 100 বছরের এই জায়গা বেহাত হয়ে যাচ্ছে। গাজী কালুর মাজারে গা ঘেঁষা চারকোনা এই জলাশয়ের নাম বীর দিঘি। কথিত আছে মুকুট রাজার প্রাসাদ সুরক্ষায় পরীক্ষা ছিল এটি। লোককথা অনুযায়ী এই মুকুট রাজাকে পরাজিত করেই রাজকন্যা চম্পাবতীকে বিয়ে করেন গাজী পীর। মৃত্যু তারা এখানেই ছিলেন ভাই কালু পীরকে সঙ্গে নিয়ে। প্রাসাদের দক্ষিণে তাদের কবর, আর সেই দিঘির মাঝখানেই কালের সাক্ষী হয়ে আছে প্রাসাদের ভগ্নাবশেষ। তবে প্রাসাদ ঘিরে থাকা এই দিঘির তত্ত্বাবধানে নেই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর, আর এতেই ভোগ দখল করছে একটি মহল। আমরা দেখতাম যে এখানে এই বিল্ডিং ছিল, ভাঙাচুরো আর কি, এসব ঘরদূর পড়েছিল ওই মাঝামাঝি। এনাদেরকে বলা হয়েছে মূল খৈতানপত্র দেখাতে আমাদেরকে। আমি এমপি মহোদয়কে বলা হয়েছে। 3 সাধকের স্মৃতি বিজড়িত এই জায়গাটি দখল হওয়ার শঙ্কার কথা জানাচ্ছেন গাজী কালু মাজারের ভক্ত খাদেমরা। গাজী কালুর পাড়ি টাড়ি দিয়ে 101 বিঘে সম্পত্তি এই গাজীর নামের পারে। আমরা ছোটবেলার থেকে জেনে আসি যে এটা গাজীর সম্পত্তি। এটা এখন ব্যক্তি এক একজন ভোগ দখল করে খাচ্ছে। তবে এই নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বক্তব্য, ঐতিহাসিক এই স্থানটি তাদের তালিকাভুক্ত নয়। সে কারণেই জলমহল হিসেবে দিঘিটি ইজারা দিয়েছে জেলা প্রশাসক। দিঘিটা আমাদের না, আমাদের ভিতরে তালিকাভুক্ত আমরা করি নাই, যেহেতু জলমহল ওটা প্রশাসনের সাথে আপনি একটু কথা বলে দেখতে পারেন। পঞ্চদশ শতকে 12 সহচর নিয়ে এখানে আসেন খানজাহান আলী। তাঁর পত্তন করা শহর মোহাম্মদাবাদের নামই এখন 12 বাজার। এখানে 1993 সালে খননে পাওয়া যায় 15টির বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার বিরতির ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।